আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টা খুব ইউনিক একটা টপিক এবং কি বলবো মানে এই জিনিসটা কিন্তু সচরাচর আমরা দেখি না। বাট এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা হয়তো কিছুটা আপনাদেরকে সচেতনতা বোধ তৈরি করতে সাহায্য করবে এবং কিছু কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আজকের যে ভিডিওটা মেনলি ছেলেদের উদ্দেশ্য করেই, তবুও এই জিনিসটা কিন্তু আজকে আপনাদের সবার সামনে আমি খোলাখুলিভাবে আলোচনা করছি। একটু ভিডিওটা দীর্ঘায়িত হবে এবং ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আজকের আলোচনার মেন বিষয়টি হলো পেনাইল ফ্র্যাকচার। ফ্র্যাকচার শুনে ভাবছেন যে এই ফ্র্যাকচার বিষয়টা হাড়ের সাথে সম্পর্কিত, আবার এর সাথে মানুষের গুপ্তাঙ্গের কথাও বলছেন। সেটা কি করে ফ্র্যাকচার হতে পারে? অদ্ভুত। ফ্র্যাকচার ব্যাপারটাই হাড় ভাঙার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু পেনিসের ক্ষেত্রে এই ফ্র্যাকচার কথাটা আমরা কেন ব্যবহার করছি? তাহলে কি এটা মিসনোমার, মানে নামটা ভুল দেওয়া আছে? তাহলে আমরা আগে জেনে নিই যে পেনাইল ফ্র্যাকচার ব্যাপারটা কী বিষয়। পেনাইল ফ্র্যাকচার কিন্তু সবসময় একটা এমার্জেন্সি ব্যাপার এবং এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাই অযথা এটাকে কিন্তু হেলাফেলা করবেন না। এবারে জেনে নিই যে পেনাইল ফ্র্যাকচার ব্যাপারটা কী। আসলে এই যে আমাদের গুপ্তাঙ্গ বা পেনিস যেটার কথা বলছি, এই পেনিসের একটা কভারিং থাকে। মানে প্রথমে চামড়া থাকে, চামড়ার নিচে একটা মাসেল থাকে, তাকে ডার্টোস মাসেল বলা হয়। একটা ফাসা থাকে, একটা কভারিং ভিতরের, যাকে বলা হয় বাক্স ফাসা। এবং আরেকটা লেয়ার থাকে, তার নাম হলো টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং এই যে লেয়ারগুলোর কথা বললাম সেটা বাইরে থেকে ভিতরের দিকে। এবং পেনিসের মধ্যে দুটি ইম্পর্টেন্ট জিনিস থাকে, যার মধ্যে রক্তনালিকা থাকে তাকে বলা হয়ে থাকে কর্পোরা ক্যাভার্নোসা, এবং যার মধ্যে আমাদের এই মূত্রথলি থেকে প্রস্রাব বাইরে বার করার জন্য যে নালীটা থাকে সেই নালীটাকে ইউরেথ্রা বলা হয়, এবং তার চারপাশে যে কভারিংটা থাকে তাকে বলা হয়ে থাকে কর্পোরা স্পঞ্জিওসা। এখন এই পেনাইল ফ্র্যাকচার এই টার্মটা টোটালি একটা মিসনোমার, কারণ এখানে কোনো হাড় থাকে না, তবুও আমরা এটাকে পেনাইল ফ্র্যাকচার বলে থাকি। অ্যাকচুয়ালি কী হয়, একটা ডিসরাপশান হয়, মানে একটা যে কন্টিনিউয়েশন, একটা যে লাইন রয়েছে সেই লাইনটা থেকে যদি বিচ্যুত হয় বা সরে যায় তাহলে তাকে আমরা ডিসরাপশান বলে থাকি। এই যে কর্পোরা ক্যাভার্নোসার কথা বললাম এবং টিউনিকা অ্যালবুজিনিয়ার কথা বললাম, এইগুলোর যে কভারিংটা এটা যদি কোনো রকমভাবে ডিসরাপ্টেড হয়ে থাকে, মানে ব্লান্ট ট্রমার জন্য অথবা ফোর্সফুল কোনো ট্রমার জন্য যদি এগুলোর ডিসরাপশান হয়, আইদার কর্পোরা ক্যাভার্নোসাতে হতে পারে অথবা তাদের যে কভারিং টিউনিকা অ্যালবুজিনিয়া সেখানেও কিন্তু এই ব্যাপারটা হতে পারে, এবং অথবা দুটো জিনিসই একসাথে হতে পারে। তখন আমরা এটাকে বলবো পেনাইল ফ্র্যাকচার। এখন জেনে নিই এটার ইনসিডেন্স কীরকম। বলা চলে মোটামুটি 40-এর উপর থেকে এই পেনাইল ফ্র্যাকচারের রিস্কটা আমরা বেশি দেখতে পাই। এবং এর সাথে ইউরেথ্রা, যেটার কথা বললাম আর কি, যে মূত্রথলি থেকে প্রস্রাবটাকে বাইরে বার করার জন্য যে নালীটা, এই পেনাইল ফ্র্যাকচারের সাথে মোটামুটি 10-15% ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ইনজুরি হিসাবে কিন্তু থাকতে পারে। এই যে পেনাইল ফ্র্যাকচার এটা মোস্ট কমনলি কী কী কারণে হতে পারে সেটা আমরা দেখে নিই। প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো সেক্সুয়াল ইন্টারকোর্স, এবং সেখানে ফিমেলের পজিশন যদি মেলের উপরে থাকে তাহলে সেটার কিন্তু রিস্কটা বাড়িয়ে দেয় পেনাইল ফ্র্যাকচারের। 2 নম্বর হলো ফোর্সফুল ম্যাস্টারবেশন, সেটা কিন্তু এই পেনাইল ফ্র্যাকচার করতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো যদি ইরেক্ট পেনিস থাকে এবং হুট করে কোথাও পড়ে গেলেন তাহলে সেই ইরেক্ট পেনিস ডাইরেক্টলি ট্রমা হয়ে গিয়ে এই পেনাইল ফ্র্যাকচার তৈরি করতে পারে।
4 নম্বর একটা টার্মিনোলজি বলি, সেটা হলো টাকান ডান। এটা মিডল ইস্টে দেখতে পাওয়া যায়। এখানে কি করে, এখানের ছেলেরা বেসিক্যালি কি করে, তাদের যে পেনিসটা সেটাকে বেন্ড করে দেয়, বেন্ড করে এর একটা ডিফর্মিটি তৈরি করার চেষ্টা করে। এই ফোর্সফুল ডিফর্মিটি করতে গিয়ে কি হয়, পেনাইল ফ্র্যাকচার হতে পারে। এবারে জেনে নিই যে এই পেনাইল ফ্র্যাকচারের মোস্ট কমন সাইট কোথায়। পেনিস যদি ইরেক্ট হয় তাহলে এই সামনের দিকটা হলো ভেন্ট্রাল অ্যাসপেক্ট এবং এর পিছনের দিকটা হলো ডরসাল অ্যাসপেক্ট। টিউনিকা অ্যালবোজিনিয়ার যে লেয়ারটা সেটা সামনের দিকটায় পাতলা থাকে এবং পিছনের দিকটায় মোটা থাকে, তাই সামনের দিকটাতে পেনাইল ফ্র্যাকচারের রিস্ক কিন্তু বেশি হয়ে থাকে। অর্থাৎ ভেন্ট্রোল্যাটারাল অ্যাসপেক্টে কিন্তু এই পেনাইল ফ্র্যাকচারের চান্স বেশি, এবং দুদিকেই ভেন্ট্রাল অ্যাসপেক্ট এবং ডরসাল অ্যাসপেক্ট এই দুটো অ্যাসপেক্টেই কিন্তু বাইল্যাটারাল যদি হয়ে থাকে আর কি, দুটো অ্যাসপেক্টেই যদি ফ্র্যাকচার হয়ে থাকে অর্থাৎ বাইল্যাটারাল যদি হয়ে থাকে তাহলে তার পার্সেন্টেজ মোটামুটি 5 to 10%। এবং আগেই বলেছি ইউরেথ্রাল ইনজুরি এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে 10 to 15% ক্ষেত্রে, এবং সেটা কিন্তু আরও ভয়াবহ হয়ে থাকে, কারণ ইউরেথ্রার যে ছোট ব্লাড সাপ্লাইগুলো হয়ে থাকে সেই ব্লাড সাপ্লাই যদি ইনজুরি হয়ে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড ব্লিডিং হয়। টিউনিকা অ্যালবোজেনিয়া যার থিকনেস হলো 2 মিলিমিটার, কিন্তু যখন পেনিসটা ইরেক্ট হয় তখন সেটা আরও পাতলা হয়ে যায়, তখন তার থিকনেস হয় 0.25 মিলিমিটার, এবং ফোর্সফুল ইন্টারকোর্স অথবা ট্রমার ফলে মোটামুটি 1500 মিলিমিটার মার্কারি পর্যন্ত প্রেসার জেনারেট হতে পারে, এবং যার ফলেই কিন্তু এই ল্যাসারেশনটা হয়ে থাকে, মানে ফ্র্যাকচারটা হয়ে থাকে, এবং ইউজুয়ালি ট্রান্সভার্সলি এই ফ্র্যাকচারটা হয়ে থাকে। এটা হলো লঙ্গিটিউডিনাল ফ্র্যাকচার এবং এটা হলো ট্রান্সভার্স ফ্র্যাকচার। তো ইউজুয়ালি এই ট্রান্সভার্স ফ্র্যাকচারটাই আমরা পেনিসে লক্ষ্য করে থাকি। এখন এই পেনাইল ফ্র্যাকচার যেটা একটা এমার্জেন্সি কন্ডিশান, পেশেন্ট কী কী সিমটমস নিয়ে আমাদের কাছে আসে। প্রথমে হলো পেন, পেনিস রিজনে কিন্তু প্রচণ্ড পেন হবে, এবং পেনটা যখন আস্তে আস্তে সাবসাইড করবে মানে কমতে থাকবে তখন পেনিস কিন্তু শেপটা চেঞ্জ করবে এবং অনেকটা বাঁকা বেগুনের মতন যেন হয়ে যায়, একটা অদ্ভুত শেপ এটা ধরে নেয়। 3 নম্বর হলো পেনাইল ফ্র্যাকচার যখন হয় তখন একটা পপিং সাউন্ড হয়, টাক করে একটা আওয়াজ হয়, এবং এটা শোনার থেকে পেশেন্ট কিন্তু বুঝতে বেশি পারে। 4 নম্বর পয়েন্ট যেটা হলো, যদি এই পেনাইল ফ্র্যাকচারের সাথে ইউরেথ্রাও ইনজুরি হয়ে থাকে তাহলে প্রস্রাবের সাথে কিন্তু ব্লাড আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মানে ইউরিনটা বেরোয় না, মানে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হয়ে থাকে। 5 নম্বর যেটা ইম্পর্টেন্ট, যেটা বলে যে পেশেন্টের পেনিস কিন্তু দাঁড়াতে চাইছে না কোনোভাবে। মোদ্দা কথা হলো এই সিমটমসগুলো নিয়েই কিন্তু এক পেনাইল ফ্র্যাকচারের পেশেন্ট আমাদের কাছে আসেন। এবারে আমরা কী কী ইনভেস্টিগেশন পেশেন্টকে করতে দেবো। একটা হলো পেনোস্ক্রোটাল আলট্রাসাউন্ড করতে দেবো, তার সঙ্গে আমরা কালার ডপলার দিয়ে দেখে নেব। 2 নম্বর পয়েন্ট হলো আমরা ক্যাভার্নোগ্রাফি করতে পারি। 3 নম্বর হলো আমরা এমআরআই অফ পেনিস করাতে পারি। আরেকটা হলো রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি করে থাকি যদি ইউরেথ্রাল ইনজুরি আমরা সাসপেক্ট করে থাকি। এবারে জেনে নিই পেনাইল ফ্র্যাকচারে কমপ্লিকেশান কী কী হতে পারে। প্রথমে হলো ইরেকটাইল ডিসফাংশন, মানে পেনিস কোনোভাবে দাঁড়াচ্ছে না। 2 নম্বর কী হতে পারে, পেনাইল ডিফর্মিটি, মানে পেনিসের শেপটাই চেঞ্জ হয়ে গেল। 3 নম্বর কি, ইউরেথ্রাল স্ট্রিকচার, যদি অ্যাসোসিয়েটেড ইউরেথ্রাল ইনজুরি থাকে তাহলে ইউরেথ্রার রাস্তাটা এইভাবে চেপটে যায়, মানে সরু হয়ে যায়, যাকে আমরা ইউরেথ্রাল স্ট্রিকচার বলে থাকি। 4 নম্বর কি, প্রায়াপোজম, এর ফলে কি হয়ে থাকে, পেনিসে কি হয়, দাঁড়িয়েই থাকলো সবসময় এবং সেটা কখনো নর্মাল স্টেজে আসছে না। ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা প্রায়াপিজম বলি। এটা ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার জন্য হতে পারে, আবার ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্যও কিন্তু হতে পারে, মানে হাই ফ্লো প্রায়াপিজম হতে পারে, লো ফ্লো প্রায়াপিজম হতে পারে। এছাড়া পেনাইল আর্টেরিওভেনাস ফিস্টুলা বা ক্যাভার্নাস ইউরেথ্রার ফিস্টুলা হতে পারে, এবং পেরোনাইজ ডিজিজ বলে একটা ডিজিজ কিন্তু হতে পারে। ট্রিটমেন্ট কি, অলওয়েজ সার্জিক্যাল, সার্জারিতে এই লেয়ারগুলোকে রিপেয়ার করে দেওয়া হয়, এবং অপারেশনের পরে অ্যান্টিবায়োটিক, পেন ম্যানেজমেন্ট এগুলো করা হয়ে থাকে, এবং ইউরেথ্রাল যেহেতু ইনজুরি থাকার চান্সটা রয়েছে সেহেতু ক্যাথেটার মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ রেখে দেওয়া হয়। এবং এর থেকেও যেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হলো পেশেন্টকে কিন্তু বলে দেওয়া থাকে স্ট্রিক্ট অ্যাবস্টিনেন্স ফ্রম
ইন্টারকোর্স ফর 6 to 8 উইকস, মানে 1.5 থেকে 2 মাস পেশেন্ট কোনো রকমভাবে ইন্টারকোর্স যেন না করে থাকে। আরেকটা জিনিস এর সাথে বলে রাখা ভালো, একটা টার্মিনোলজি রয়েছে, সেটা হলো ক্রনিক পেনাইল হেমাটোমা। যাদের ক্ষেত্রে পেনাইল ফ্র্যাকচার অনেক দিন আগে রয়েছে কিন্তু ট্রিটমেন্ট করাতে আসেননি, তাদের ক্ষেত্রে কি হয়, ওই রক্ত বেরোতে বেরোতে রক্ত জমে গিয়ে একটা হেমাটোমা তৈরি করে। এই হেমাটোমাটা কি করে, পেনিসের গায়ে ফাইব্রোসিস করে, মানে লেয়ার জমিয়ে দেয়, এবং লেয়ারগুলো জমিয়ে পেনিসটাকে আরও কার্ভ করে দেয়, মানে বাঁকিয়ে দেয়। এবং এই ক্ষেত্রে যে অপারেশনটা করা হয়ে থাকে তাকে বলা হয় মডিফাইড নেজ বিট অপারেশন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এবং একটা জিনিস বলে দিই, এই বিষয়গুলোকে অবহেলা করার জন্য নয়, আমি তাই আপনাদের কাছে আজকে সোজাসুজি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে ছেলেদের জন্য এই ব্যাপারটিকে মাথায় রাখতে হবে, এবং আপনাদের যাবতীয় যা কোয়েশ্চেন রয়েছে এই ব্যাপারে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন বা পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারেন। যার যা কোয়েশ্চেন অবশ্যই আমার সাথে ডিসকাস করতে পারেন, আমি নিজের সময় করে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।